হ্যালো স্টুডেন্টস, চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে খুব একটা স্পেশাল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব এবং যেই ভিডিওর মাধ্যমে আমরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিডিএস বা যেটার ফুল ফর্ম হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, হয়তো অনেকে এটার নাম শুনেছো এই এক্সামিনেশনটার নাম, অথবা হয়তো অনেকে শোনোনি। এই এক্সামিনেশনটা কিন্তু ইন্ডিয়াতে যে ডিফেন্স সার্ভিস আছে সেই ডিফেন্স সার্ভিসের সবথেকে টপ নচ যে পজিশনগুলো আছে সেখানে কিন্তু যাওয়ার জন্য একটাই মাত্র এক্সাম আছে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস কিন্তু খুবই একটা সুন্দর এক্সাম। অফিসার লেভেল লেফটেন্যান্ট থেকে শুরু করে এয়ারফোর্সের পাইলট থেকে শুরু করে নেভিতে অফিসার সব কিছু কিন্তু একটা এক্সামের মাধ্যমেই হওয়া যায়। এবং এই এক্সামিনেশনটা সম্বন্ধে কিন্তু বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষায় কিন্তু এই ধরনের জিনিস বা এই ধরনের ডিসকাশন ভিডিও বা ওভারঅল জিনিস কিন্তু খুবই কম রয়েছে। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমি কিন্তু পার্সোনালি পরপর 5 বার কিন্তু কন্টিনিউয়াসলি সিডিএস বা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস ক্র্যাক করেছিলাম এবং আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ডিফেন্স সার্ভিসে আছো তারা কিন্তু জিনিসটা ভালো করে বুঝে ক্র্যাক করতে পারো। খুবই ভালো একটা এক্সামিনেশন, প্রত্যেক বছর দুবার করে হয়। আরও একটা ভালো বিষয়, দুবার করে তুমি চান্স পাবে। মানে তুমি যদি 3-4 ইয়ার্স প্রিপারেশন নাও এটা ইজিলি কিন্তু ক্র্যাক করা পসিবল। মাত্র দুটো এক্সামিনেশন হয়, একটা সিডিএস রিটেন হয়, কি কি হয় তারপরে আরও প্রসেস কি কি রয়েছে সব আমরা এই ভিডিওতে দেখব। এ টু জেড জিনিসটা আমরা টোটাল সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস যে এক্সাম রয়েছে তার স্ট্রাকচার থেকে শুরু করে পেপার মার্কস, পেপার প্যাটার্ন, বেসিক যে এলিজিবিলিটি রয়েছে, এভরিথিং উইল ডিসকাস ইন দিস ভিডিও, ঠিক আছে? এবং আমার এক্সপিরিয়েন্স কি কি ক্র্যাক করার যে প্রসেস রয়েছে, স্মার্ট ওয়েজ রয়েছে কিভাবে আমরা ক্র্যাক করতে পারি বা তোমরা ক্র্যাক করবে বা কেনই বা এই এক্সামিনেশনটা তোমরা দেবে যারা ডিফেন্স অ্যাসপিরেন্ট রয়েছো বা যারা ডিফেন্স অ্যাসপিরেন্ট নও, যাদের একটু হলেও ডিফেন্স দিকে ঝোঁক রয়েছে, ইন্ডিয়ান ডিফেন্স বলো ওভারঅল যে আমাদের সার্ভিস রয়েছে তার দিকে ঝোঁক রয়েছে, তারা কিন্তু এই জিনিসটা ভালো করে অবশ্যই দেখবে। তো চলো এক এক করে স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, একদম বেসিক জিনিস। সিডিএস বা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের আন্ডারে জেনারেলি আমাদের তিনটে এক্সামিনেশন হয়। তিনটে সার্ভিসে আমরা কিন্তু এন্ট্রি নিতে পারি। একটা হচ্ছে মানে তিনটে এক্সামিনেশন হয়, তার মাধ্যমে আমরা চারটে সার্ভিস বা চারটে ব্রাঞ্চে আমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারি। একটা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, একটা অফিসার্স ট্রেনিং একাডেমি, ইন্ডিয়ান নেভাল একাডেমি অ্যান্ড এয়ারফোর্স একাডেমি। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং অফিসার্স ট্রেনিং একাডেমি দুটোই কিন্তু আর্মি বা সেনাদেরকে ট্রেন করে, ঠিক আছে, আর্মি অফিসার্স। ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে জেনারেলি পার্মানেন্ট কমিশন যেই অফিসারগুলো থাকে, অর্থাৎ যাদের মোটামুটি অবসর অবসর গ্রহণের এজ অবধি তাদের চাকরি করতে হয়, দ্যাটস কল পিসি বা পার্মানেন্ট কমিশন, সেই সব অফিসারদের ট্রেন করা হয়। আর ওটিএতে হচ্ছে নন কমিশনড অফিস, যেটা পার্মানেন্ট নয়, নন কমিশনড অফিসার বলা হয়, বা যেই অফিসারগুলো কিন্তু পার্মানেন্ট কমিশন নয়, মানে যাদের মিনিমাম 14 ইয়ার্স ডিউটি করতে হয়, তাদের কিন্তু এই সার্ভিসের মাধ্যমে বা এই ইনস্টিটিউশনের মাধ্যমে কিন্তু ট্রেন করা হয়। এবং আমাদের আর্মিতে মহিলাদের ট্রেনিং বা ফিমেল সোলজার বা ফিমেল সোলজার অফিসারদের ট্রেনিং কিন্তু অনলি ইন্ডিয়ান অফিসার্স ট্রেনিং একাডেমিতেই হয়, ঠিক আছে? এইবার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো নিয়ে সব ডিসকাস হবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি বা ওটি এর জন্য তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি লাগবে, এনি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে? কোনো রকম পার্সুইং হলে চলবে না, রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে। নেভাল একাডেমির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে তোমার গ্র্যাজুয়েট হতে হবে। আর এয়ারফোর্স একাডেমি, যেটার মাধ্যমে আমরা পাইলট হতে পারবো, সেখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমার গ্র্যাজুয়েশন লাগবে এবং তার সাথে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স ক্লাস 12-এ তোমাকে থাকতে হবে এবং পাস করে থাকতে হবে ক্লাস 12-এ। মানে এমন নয় যে তুমি ম্যাথামেটিক্সে ফেল করেছো ক্লাস 12-এ, সেটা নয়, কিন্তু দুটোতেই তোমাকে পাস মার্কস আনতে হবে। নির্দিষ্ট কোনো মার্কস নেই, পাস মার্কস যেটা রয়েছে তোমার নির্দিষ্ট বোর্ডের, সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হোক, আইসিএসসি হোক, সিবিএসসি হোক, যে পাস মার্কস রয়েছে তার উপরে তোমার থাকতে হবে 12-এ এবং তার সাথে গ্র্যাজুয়েশন। অথবা তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু সেটা সেক্ষেত্রেও তোমাদের কিন্তু এয়ারফোর্স একাডেমিতে তোমরা চান্স পেতে পারো, ঠিক আছে? এইবার চলে আসি হচ্ছে ব্রাঞ্চেস এবং তাদের এজ লিমিটগুলো এবং ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস কীরকম হবে, ম্যারিড না আনম্যারিড হতে হবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 18 থেকে 23 বছর অবধি চান্স পাবে। এখানে কোনো কিন্তু রিজার্ভেশন নেই, প্রথমেই বলে দিই, যেহেতু এটা ডিফেন্স সার্ভিস এবং অফিসার লেভেল বা হায়ার লেভেলের ডিফেন্স সার্ভিস, এখানে কিন্তু কোনো রকম ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন নেই।
মানে ভার্টিক্যাল, হরিজন্টাল অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ অথবা ডিসেবিলিটি থেকে শুরু করে কোনো রকম কিন্তু রিজার্ভেশন এখানে দেওয়া হয় না। সো ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 18 থেকে 23 বছর অবধি এজ লিমিট থাকে। নেভাল একাডেমিতেও সেম 18 থেকে 23 বছর। এয়ারফোর্স একাডেমিতেও সেম 20, একটু বেশি থাকে, 20 থেকে 24 বছর থাকে। 25 বছর থাকে আনম্যারিড অবধি। এবার এটা কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয় যাদের হচ্ছে পাইলট লাইসেন্স থাকে, তাদের কিন্তু আপ টু 25 ইয়ার্স অবধি ছাড় দেওয়া হয়। অফিসার্স ট্রেনিং একাডেমি, এসএসসি ওমেন নন টেকনিক্যাল কোর্স। অফিসার্স ট্রেনিং একাডেমি বা ওটিএতে আনম্যারিড ফিমেলস লাগবে, ইস্যুলেস উইডোজ হু হ্যাভেন্ট রিম্যারিড অ্যান্ড ইস্যুলেস ডিভোর্সি হু হ্যাভ নট রিম্যারিড আর এলিজিবল। 19 থেকে 25 ইয়ার্স অবধি এলিজিবল। আর অফিসার্স ট্রেনিং একাডেমি যেটা মেন রয়েছে, অর্থাৎ পুরুষদের যে অফিসার্স ট্রেনিং একাডেমি রয়েছে, সেখানে 19 থেকে 25 বছর অবশ্যই আনম্যারিড হতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। তো এই এজ লিমিট এবং ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পারলাম, একজন স্টুডেন্ট গড়পত্তায় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বা যে কোনো জায়গা থেকে 20 থেকে 21 বছরে কিন্তু আমরা গ্র্যাজুয়েশন পাস করি। তো তারপরে কিন্তু আমরা ম্যাক্স টু ম্যাক্স হাতে 2 থেকে 3 বছর পাচ্ছি। অর্থাৎ 2 থেকে 3 বছর মানে এক এক বছরে যদি আমাদের দুটো করে অ্যাটেম্প্ট হয়, আমরা কিন্তু মোটামুটি 4 থেকে 6টা অ্যাটেম্প্ট কিন্তু আমরা পাবো ইন জেনারেল। তো বুঝতেই পারছো এই এক্সামিনেশনের এজ ফ্যাক্টরটা যেহেতু থাকে, এজ লিমিটটা যেহেতু খুব কম, মানে আপার এজ লিমিট, সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রিপারেশন অনেক আগে থেকে স্টার্ট করতে হবে যদি এটা তোমরা টার্গেট করে থাকো। ঠিক আছে, এইবার আমি চলে আসি হাইট ক্রাইটেরিয়াতে। বেসিক এখানে কোনো হাইফাই হাইট ক্রাইটেরিয়া নেই, যেটা তোমার যেরকম এসএসসি জিডিতে থাকে, কনস্টেবলে থাকে। মিনিমাম অ্যাকসেপ্টেবল হাইট ফর মেল ক্যান্ডিডেট 157.5 সেন্টিমিটার, যেটা নিয়ার অ্যাবাউট 5 ফুট 1 ইঞ্চির আশেপাশে থাকে। 157 সেমি ফর নেভি এবং 162.5 সেন্টিমিটার ফর এয়ারফোর্স। 162.5 সেন্টিমিটার নিয়ার অ্যাবাউট 5 ফুট 3.5 ইঞ্চের মতো। ঠিক আছে, এয়ারফোর্সের জন্য লাগবে, নেভির জন্য 157। ওমেন ক্যান্ডিডেটদের জন্য 152 সেন্টিমিটার এবং গোর্খাস এবং ইন্ডিভিজুয়াল বিলঙ্গিং টু দ্য হিলস অফ নর্থ ইস্টার্ন রিজন অফ ইন্ডিয়া, গারওয়ালি, কুমায়ুন যেটা উত্তরাখণ্ডে রয়েছে, দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল হাইট উইল বি 5 সেন্টিমিটার লেস। তার মানে 152 থেকে 5 বাদ দিলে 147 সেন্টিমিটার কিন্তু তাদের জন্য হাইট অ্যাকসেপ্টেবল করা হয়। আর ইন কেস অফ ক্যান্ডিডেট ফ্রম লাক্ষাদ্বীপ, দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল হাইট ক্যান বি রিডিউসড বাই 2 সেন্টিমিটার। However, the minimum height for all entries is 140 সেমি after all types of waiver dispensation. এক্ষেত্রে কিন্তু 148 সেন্টিমিটার লাগবে। ঠিক আছে, এটা লাক্ষাদ্বীপের ক্ষেত্রে। এটা হলো হাইট ক্রাইটেরিয়া। এবার আমি চলে আসি সিডিএস এর এক্সাম প্যাটার্ন, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এক্সাম প্যাটার্ন। এই এক্সাম প্যাটার্নটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট। আমরা যত রকমের কম্পিটিটিভ এক্সামিনেশন দিই সেখান থেকে কিন্তু এই এক্সাম প্যাটার্নটা অনেকটাই ডিফারেন্ট। তোমরা যদি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, নেভাল একাডেমি অথবা এয়ারফোর্স একাডেমির জন্য এক্সাম দাও, 4টে সার্ভিসে এখানে এক্সাম দেওয়া যায়। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, নেভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমি এবং অফিসার্স ট্রেনিং একাডেমি। এই 3টে একাডেমির জন্য তোমাকে 3টে পেপার এক্সামে দিতে হবে। অর্থাৎ তোমার যে এক্সাম হবে সেখানে 3টে পেপার থাকে সিডিএস, ইংলিশ থাকে, জেনারেল নলেজ বা জিকে থাকে এবং ম্যাথসের একটা পেপার থাকে। তো এই 3টে সার্ভিসে তোমাকে যদি যেতে হয়, তুমি 3টের মধ্যে 3টে পেপারই তোমাকে দিতে হবে। যদি শুধুমাত্র তুমি ওটি এর জন্য প্রিপারেশন নাও, ধরো তুমি বললে না আমি শুধু ওটি এর পরীক্ষাটা দেবো, সেক্ষেত্রে তোমাকে 2টো পেপার দিতে হবে, ইংলিশ এবং জেনারেল নলেজ। ঠিক আছে, অর্থাৎ এটার যে টোটাল মার্কস থাকে সেটা হচ্ছে 200। এবার এক্সাম প্যাটার্ন কিরকম থাকে? ইংলিশে 120টা কোশ্চেনে 100 মার্কস থাকে, একটু অড মার্কিং প্যাটার্নটা। 120টা কোশ্চেন 100 মার্কস, মানে এক একটা কোশ্চেনে মোটামুটি 83 করে 0.83 করে থাকে এবং তার জন্য 2 ঘন্টা টাইম দেওয়া হয়। এমসিকিউ প্যাটার্ন এক্সাম হয়, পেন পেপার মোডে কিন্তু এক্সাম হয়, অর্থাৎ অফলাইন কিন্তু এক্সাম হয়। এটা সেন্টার আমাদের কলকাতাতেই পড়ে। ঠিক আছে, কলকাতা শিলিগুড়ি দুটোতেই কিন্তু সেন্টার পড়ে। জেনারেল নলেজের পেপারেও কিন্তু 120টা কোশ্চেন 100 মার্কস থাকে। ম্যাথসের পেপারে কিন্তু 100টা কোশ্চেনে 100 মার্কস। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল প্যাটার্ন। কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাশন আমি আমার চ্যানেলে পাবে। যদি তোমরা আরও কিছু চাও কোশ্চেন প্যাটার্নের ডিসকাশন বা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন রয়েছে সেটা নিয়ে ডিসকাশন চাও, কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই কিন্তু নতুন ডিসকাশন ভিডিও চ্যানেলে নিয়ে আসবো। ঠিক আছে, আর ওটি এর জন্য সেম পেপারই দিতে হবে, শুধু তোমাকে ম্যাথটা দিতে হবে না। পরীক্ষা কিন্তু একদিনেই হয়। প্রথমে ইংলিশ হবে 2 ঘন্টা 9টা থেকে 11টা, তারপরে জেনারেল নলেজ হবে 1 ঘন্টা রেস্ট দিয়ে 12টা থেকে 2টো, তারপরে আবার 1 ঘন্টা রেস্ট দিয়ে 3টে থেকে 5টা কিন্তু এলিমেন্টারি ম্যাথ তোমার হবে। ঠিক আছে, এই একদিনেই কিন্তু পেপার হয়। এবার যারা ওটিএ দিচ্ছে তারা ফার্স্টের 2টো পেপার দেবে, লাস্টের পেপারটা দেবে না। ঠিক আছে, এটা কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমাকে যে রয়েছে অর্থাৎ প্রেফারেন্স রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হয় যে কোন কোন পরীক্ষা তুমি দেবে,
সেই অনুযায়ী কিন্তু তোমার পেপার সেট হয়। ঠিক আছে, একদিনেই সারা ভারতবর্ষে পরীক্ষাটা হয়। ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু মানে প্রত্যেক বছর এই পরীক্ষাটা মোটামুটি 7 থেকে 8 লাখ স্টুডেন্ট দিয়ে থাকে। তাদের মধ্যে এটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, রিটেন কোয়ালিফাই করে মোটামুটি 7,000 থেকে 8,000 জন, এবং যাদেরকে পরবর্তীকালে রিটেন কোয়ালিফাই করার পর এসএসবি ইন্টারভিউ হয়, সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউ। এটা একটা 5 দিন ব্যাপী রিগোরাস ইন্টারভিউ। কোনো একটা আর্মি ক্যান্টনমেন্ট বোর্ডে গিয়ে বা সার্ভিস সিলেকশন বোর্ডে গিয়ে তোমাকে বাইরে ট্রাভেল করতে হবে, সেখানে গিয়ে কিন্তু এই ইন্টারভিউটা দিতে হবে। ঠিক আছে, তো বুঝতেই পারছো ওয়েস্ট বেঙ্গল থেকে ম্যাক্সিমাম এভরি ইয়ার এই 7,000 8,000 সারা ভারতবর্ষ থেকে রিটেন কোয়ালিফাই করে। পশ্চিমবঙ্গ থেকে কিন্তু খুব কম সংখ্যক, মানে ওটি এর জন্য তাও তুমি অ্যাটলিস্ট 100 থেকে 150 জন স্টুডেন্ট পাবে যারা ক্লিয়ার করছে, কিন্তু এই আইএমএ এগুলোর যেহেতু কাট অফ বেশি হয়, সব থেকে বেশি কাট অফ হয় এয়ারফোর্স একাডেমি। তো এই কাট অফ ফাট অফ নিয়ে আমি আলাদা ভিডিও করব, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, কিছুদিনের মধ্যেই আসবে। খুব কম সংখ্যক স্টুডেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে এটা পরীক্ষাটা দেয়ও এবং পাসও করে খুব কম সংখ্যক স্টুডেন্ট, কেন এটার প্যাটার্ন কিন্তু অনেকটাই আলাদা। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে হোয়াট ইজ এসএসবি। এসএসবির জন্য সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউর জন্য তোমাকে 5 দিন ব্যাপী একটা তোমার ইন্টারভিউ হবে দুটো স্টেজে। ঠিক আছে, এবং তার জন্য তোমাকে ট্রাভেল করতে হয়। বিভিন্ন এসএসবি আছে সারা ভারতবর্ষ জুড়ে, এসএসবি বারাণসী আছে, ইউ হ্যাভ এলাহাবাদ রয়েছে, কাপুরথালা রয়েছে। ঠিক আছে, অনেকগুলো এসএসবি রয়েছে, মাল্টিপল যে ব্রাঞ্চেস রয়েছে, নেভাল একাডেমির এসএসবি এক জায়গায় হবে, তোমার ইন্ডিয়ান মিলিটারি একাডেমির এসএসবি বা ওটিএর এসএসবি এক এক জায়গায় হবে। তো তোমাকে ট্রাভেল করতে হবে, এবং ট্রাভেল করার জন্য কিন্তু তোমাকে এই গভর্নমেন্টের তরফ থেকে থার্ড এসি ট্রেনের থার্ড এসির যে ফেয়ার রয়েছে, বেস ফেয়ার, যেটা তোমার বাড়ি ধরো কলকাতায়, তোমার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ধরো হাওড়া স্টেশন, তো ধরো তোমার সিট পড়েছে, এসএসবি সিট পড়েছে কোথায়, এলাহাবাদে, তা হাওড়া থেকে এলাহাবাদ অবধি তোমার কিন্তু 3 এসি বা থার্ড এসির যে ট্রেনের ভাড়া হয় সেটা কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে। মানে এটা কিন্তু এসএসবি দিয়ে আসার মোটামুটি 2-3 মাস পরে তুমি ফেরত পাবে ভাড়াটা, মানে তোমাকে প্রথমে ভাড়া দিয়ে যেতে হবে, তারপরে কিন্তু 2-3 মাস পর তুমি ভাড়াটা ফেরত পাবে। আমরাও পেয়েছিলাম, আমি যতবার গেছি একবার করে দেয়, পার্মানেন্ট কমিশনের জন্য একবার করে দেবে, এবং শর্ট সার্ভিস কমিশন যেটাকে এসএসসি বলা হয়, যেটা হচ্ছে ওটিএতে, ওটিএটা হচ্ছে শর্ট সার্ভিস কমিশন, এই শর্ট সার্ভিস কমিশনের জন্য কিন্তু তোমাকে একবার দেওয়া হবে। অর্থাৎ ইন জেনারেল তুমি কিন্তু দুবার হাইয়েস্ট এই ভাড়াটা পাবে, যতবারই তুমি এসএসবি দাও না কেন। এমনও স্টুডেন্ট আছে যারা 10বারও দিয়েছে এসএসবি, আমি 5বার দিয়েছি। আমার কিছু মেডিকেল কন্ডিশনের জন্য এসএসবি ক্র্যাক হয়ে যাওয়ার পরেও ফাইনালে কিন্তু হয়নি। কিছু মেডিকেল কন্ডিশন থাকে যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আরও ডিসকাশন করব, যেই ভিডিও যেহেতু এটা আর্মি সার্ভিস বা ডিফেন্স সার্ভিস, মেডিকেল কিছু কন্ডিশন থাকে, স্পেসিফিক কিছু কন্ডিশন থাকে যেগুলোর জন্য কিন্তু তোমাকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। ঠিক আছে, আচ্ছা কি হলো এখানে, এখানে তাহলে টোটাল যে জায়গাটা দাঁড়ালো সেটা কি দাঁড়ালো, এখানে আমার যেই জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে দুটো স্টেজে আমার এসএসবি কন্ডাক্ট হয়। প্রথম দিন তোমরা সেন্টারে যাবে, এসএসবি সেন্টারে, ওখানে সব কিছু ফ্রি, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু থাকে। স্টেজ 1 যেটা হয়, দুটো এক্সাম হয়, ওয়াইআর হয়, অফিসার ইন্টেলিজেন্স রেটিং টেস্ট, এবং পিপিডিটি, পিকচার পারসেপশন অ্যান্ড ডিসক্রিপশন টেস্ট। এই দুটো টেস্ট ফার্স্ট ডেতে হবে। এই দুটোতে যদি তোমরা কোয়ালিফাই করো তবেই তোমাদের স্টেজ 2 ইন্টারভিউ তোমাদের ডাকা হবে। জেনারেলি একটা আইএম এর ব্যাচে, ধরো আইএম এর জন্য যারা যাচ্ছ এসএসবিতে, মোটামুটি 20 থেকে 25 জনের একটা গ্রুপের এসএসবি হয়। আর ওটি এর জন্য যেহেতু ওটি এর কাট অফ কম হয়, ম্যাথটা থাকে না, ওটি এর কাট অফ বেশি হয় বলে অনেক স্টুডেন্ট ক্র্যাক করে, ওই কারণে ওটি এর একটা এসএসবি মোটামুটি 50 থেকে 70 জনের একটা ব্যাচ নিয়ে এসএসবি করানো হয়। তো 50 থেকে 70 জন একটা ব্যাচে ঢুকলো, ধরো আইএম এর ক্ষেত্রে 20 থেকে 25 জন স্টেজ 1 এর পরীক্ষা দিল, তাদের মধ্যে থেকে মোটামুটি 70 থেকে 80% স্টুডেন্টকে কিন্তু ফার্স্ট স্টেজেই বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো অফিসার ইন্টেলিজেন্স রেটিং টেস্ট কি, একটা তোমাকে বুকলেট দেওয়া হবে যেখানে কিছু রিজনিং থাকে, ভার্বাল এবং মূলত বেশি নন ভার্বাল রিজনিং থাকে, অর্থাৎ ইমেজ বেসড রিজনিং থাকে, এবং কিছু লজিক্যাল রিজনিং থাকে, যেটাকে কিছু ডেজিগনেটেড টাইম পিরিয়ডের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হয়। ঠিক আছে, ওইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাকে কিন্তু পিকচার পারসেপশন অ্যান্ড ডেসক্রিপশন টেস্ট, অর্থাৎ এটা খুব একটা ইন্টারেস্টিং টেস্ট, তোমাকে একটা হল ঘরে, অন্ধকার হল ঘরে বসিয়ে এরকম একটা হেজি পিকচার দেখানো হবে। এই পিকচারটা খুব ক্লিয়ার, কিন্তু মানে ওখানে যে স্ক্রিন রয়েছে অর্থাৎ প্রজেক্টর স্ক্রিনে একটা হেজি পিকচার দেখানো হবে, এবং সেই পিকচারটা দেখে কিন্তু তোমাকে পিকচারে কজন ক্যারেক্টার আছে, মেইন ক্যারেক্টারকে, সেই ক্যারেক্টার কি করছে, প্রবাবেল এখানে কি সিনারিওটা কি, মানে কি রিজনে সিনারিওটা হচ্ছে, যেরকম এখানে হার চুরি করে পালাচ্ছে, এবং সেখানে তুমি কে, এই সিনের মধ্যে তোমাকে একটা ফিগারকে নিজেকে বানাতে হবে, ধরো এই ফিগারটা হচ্ছে তুমি, ঠিক আছে, তুমি কি করছো, চোরটাকে ধাওয়া করছো, এটা তোমাকে 4 মিনিটসের মধ্যে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, একটা পেজ দেওয়া হবে, তার মধ্যে ডিসক্রাইব করতে হবে। এটা দেখার জন্য তোমাকে 1 মিনিট 30 সেকেন্ড টাইম দেবে। তারপরে ক্যারেক্টারদের যে জেন্ডার রয়েছে, তাদের নিউট্রাল কিনা, তাদের পজিশন কি, তাদের মনোভাব কি, পজিটিভ আর নেগেটিভ, সেটার জন্য 1 মিনিট টাইম দেওয়া হবে, লেখার জন্য 4 মিনিট।
ওয়াইআর এর জন্য অফিসার ইন্টেলিজেন্সের যে রিজনিং হয় বা রিজনিংয়ের যে টেস্ট হয় সেটার জন্য বিভিন্ন টাইম ভ্যারি করে, এটা প্রবাবেল কোনো এক্স্যাক্ট টাইম নেই, সেটা সেন্টার টু সেন্টার ভ্যারি করে, ওখানকার টিচাররা বলে দেবেন যারা ওখানে জিডি কন্ডাক্ট করাচ্ছেন। আর পিকচার পারসেপশন অ্যান্ড ডেসক্রিপশন টেস্ট কিন্তু পুরোপুরি ডিফারেন্ট হয়। এবং এই পিকচার পারসেপশনের টেস্টটা হয়ে গেল, এবার হচ্ছে ডেসক্রিপশন টেস্ট। এবার মোটামুটি তোমাদের 10 থেকে 12 জনের একটা গ্রুপ করে সেই গ্রুপকে বসিয়ে সামনে এখানে একটা ইন্টারভিউ প্যানেল থাকবে, 3 জন থাকবে, এক এক করে তোমাদের কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি এটাকে ডেসক্রাইব করতে হবে, তুমি যেটা লিখেছো সেটা ডেসক্রাইব করতে হবে। ডেসক্রাইব করার পরে ওভারঅল গ্রুপ মিলে একটা কনক্লুশনে আসতে হবে যে হ্যাঁ এই আমাদের গ্রুপে সবাই আমরা মিলে সম্মতি দিচ্ছি, এই আমাদের হচ্ছে আমাদের সবার কনক্লুশন মিলিয়ে আমরা এই কনক্লুশনে আসলাম, ঠিক আছে। এর জন্য তোমাদের কিন্তু 10 মিনিটস টাইম দেওয়া হয়, 10 to 15 মিনিটস টাইম দেওয়া হয়, ঠিক আছে। এইটা হলো ওভারঅল স্টেজ 1-এর ব্যাপার। স্টেজ 1 হয়ে যাওয়ার প্রথম দিনই সকালবেলা এগুলো হয়ে যায়, দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে তোমরা রেজাল্ট জেনে যাবে। যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে তোমরা ওই সেন্টারে থাকতে পারবে, আদারওয়াইজ তোমাদের কিন্তু তল্পা গুটিয়ে, অর্থাৎ তোমাদের যে লাগেজ রয়েছে সেই লাগেজ গুটিয়ে তোমাদের কিন্তু চলে আসতে হবে, ঠিক আছে। সেদিন বিকেলের মধ্যেই তোমাদের সেন্টার ছেড়ে বেরিয়ে যেতে হবে। এই হলো স্টেজ 1। এইবার স্টেজ 2 পরের দিন থেকে, অর্থাৎ ডে 2 থেকে স্টেজ 2 স্টার্ট হবে তোমাদের। স্টেজ 2-তে কি থাকবে? স্টেজ 2-তে হবে কনসিস্ট অফ ইন্টারভিউ থাকে, গ্রুপ টেস্টিং টাস্ক থাকে, অফিসার টাস্ক থাকে, সাইকোলজিক্যাল টেস্ট থাকে, কনফারেন্স থাকে, কিছু ফিজিক্যাল টেস্ট থাকে, 1-to-1 ইন্টারভিউ হয়, গ্রুপ ডিসকাশন হয়, অনেক কিছু হয়। অনলি ক্যান্ডিডেট শর্টলিস্টেড ইন দ্য স্টেজ 1 অফ এসএসবি ইন্টারভিউ আর কল ফর দিস স্টেজ। তো শর্টলিস্টেড হয়ে যাওয়ার পরে ধরো 20-25 জন দিচ্ছে, তাদের মধ্যে থেকে মোটামুটি 5 থেকে 7 জনকে সেকেন্ড স্টেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফাইনালি কিন্তু সিলেক্ট করা হয় হয়তো একজন বা দুজনকে, বা কোনো কোনো গ্রুপের ক্ষেত্রে কিন্তু কাউকেই সিলেক্ট করা হয় না। তারা জেনারেলি অফিসার লাইক কোয়ালিটিস, OLQ কিন্তু দেখে। এই অফিসার লাইক কোয়ালিটিস কি সেটা আমি পরে ডিসকাস করবো ভিডিওতে, এক ভিডিওতে তো এত ডিসকাস করা পসিবল নয়, ভিডিও খুব লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে ওভারঅল জিনিসটা এখানে হয়ে থাকে, ক্লিয়ার? তাহলে কি হলো ব্যাপারটা, এসএসবি কিন্তু একটা রিগোরাস ইন্টারভিউ হয়, মাল্টিপল থিং হয়, অনেক কিছু হয় 5 দিনে, কিন্তু ইটস কাইন্ড অফ লাইক মানে তুমি একটা জার্নির মধ্যে থেকে যাবে এসএসবি সেন্টারে, অনেক কিছু দেখতে পাবে, কিভাবে আর্মি কাজ করে, তাদের স্ট্রাকচার কি, অনেক কিছু তুমি শিখতে পারবে, অনেক নতুন ফ্রেন্ডস হবে সারা অল ইন্ডিয়া বেসিসে তোমার, ঠিক আছে। কেন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে তো যাবে না, সারা ইন্ডিয়া থেকে যাবে ওখানে স্টুডেন্টরা, বুঝা গেল? সো এটা হলো স্টেজ 2 ইন্টারভিউ। স্টেজ 2 ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে যারা সিলেক্ট হলো তাদের এবার মেডিকেল হবে। তাদের যদি সেই সেন্টারে মেডিকেল ফেসিলিটি থাকে, যেরকম এলাহাবাদ বিশাল বড় সেন্টার যেখানে মেডিকেল ফেসিলিটি আছে, সেখানেই কিন্তু মেডিকেল হয়। কাপুরথালা পাঞ্জাবে রয়েছে, সেখানে কিন্তু মেডিকেল ফেসিলিটি নেই, হয় না, বিভিন্ন জায়গা থাকে, মেডিকেল হবে। মেডিকেলে যদি তোমার পাস হও তবেই কিন্তু তুমি ফাইনাল লিস্টে জায়গা করে নেবে, আদারওয়াইজ কিন্তু হবে না। স্টিল ফাইনাল লিস্টে জায়গা করার পরেও কিন্তু একটা ব্যাপার থাকে যেটাকে বলা হয় মেরিট আউট হওয়া। অর্থাৎ দেখা গেল তোমার 150-এর মধ্যে ধরো 200-র মধ্যে কাট অফ উঠেছে, মানে রিটার্ন কাট অফ উঠেছে 100, তুমি পেয়েছিলে 110, কিন্তু ফাইনালি সারা ভারতবর্ষ থেকে টোটাল হয়তো 125টা ভ্যাকেন্সি আছে, টোটাল সিলেক্ট করা হলো 125 জনকে। এবার তাদের মধ্যে যে লোয়েস্ট ক্যান্ডিডেট রয়েছে তার 200 জনকে সিলেক্ট করা হলো। এবার সেই 200 জনের থেকেও শর্ট আউট করে 125 জনকে সিলেক্ট করা হবে। তো অনেক ক্ষেত্রে তুমি যদি কাট অফের একদম আশেপাশে মার্কস থাকে, সেক্ষেত্রে কিন্তু মেরিট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন? রিটেন কাট অফ 100 হলেও ফাইনাল কাট অফ কিন্তু যখন ক্যালকুলেট করা হবে, অর্থাৎ এসএসবি মার্কস দিয়ে, তখন কিন্তু রিটেনে তোমার রিটেনের যে ফার্স্ট স্টেজের কাট অফ ছিল সেটার থেকে কিন্তু অনেকটা বেশি মার্কস তোমার লাগবে, অর্থাৎ মিনিমাম 120 কিন্তু লাগবে, ঠিক আছে। তো যারা এই কাট অফের আশেপাশে মানে গা ঘেসে থাকে তাদের কিন্তু মেরিট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেকেই হয়, আমরাও দেখেছি 2-3 জন স্টুডেন্টকে মেরিট আউট হতে, ফাইনালি সিলেক্টেড হয়ে গেছে, মেডিকেলও হয়ে গেছে, কিন্তু মেরিট আউট হয়ে গেছে, ঠিক আছে। এইটা হলো ওভারঅল ব্যাপার সিডিএস এর। এবার সিডিএস এর প্রিপারেশন নাও খুব সোজা, খুব ভালো একটা এক্সামিনেশন, অপরচুনিটিস ইজ প্রচুর, ঠিক আছে, প্রচুর অপরচুনিটিস আছে। কোন কোন স্টেজে তোমরা যেতে পারো, লেফটেন্যান্টে যেতে পারবে তুমি, একেবারে আর্মির ক্ষেত্রে হলে লেফটেন্যান্ট হলে তোমার ট্রেনিং হবে আইএমএতে, তারপরে তুমি কিন্তু লেফটেন্যান্ট হিসাবে তুমি কিন্তু আর্মি সার্ভিসে যোগ দেবে। তো এটা ভেরি প্রেস্টিজিয়াস একটা স্টেজ, খুব সুন্দর একটা এক্সামিনেশন। আমি বলবো যাদের এজ গ্রুপ রয়েছে তারা কাইন্ডলি এই প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও, যারা এটা সম্বন্ধে জানো না স্টার্ট করে দাও প্রিপারেশন। ইটস এ ভেরি গুড এক্সামিনেশন, খুব সুন্দর অপরচুনিটি রয়েছে, এটাকে কিন্তু লুজ আউট হতে দিও না। এটা কিন্তু এজ লিমিট যেহেতু খুবই কম, এটা কিন্তু লুজ আউট হওয়া চলে না। স্টেজ 3 থাকে, তারপরে দেয়ার আর টাস্ক ইনক্লুডিং গ্রুপ ডিসকাশন, মানে স্টেজ 2 স্টেজ 3 একসাথেই হয়, জিডি হয়, প্রগ্রেসিভ গ্রুপ টাস্ক হয়, স্মল হাফ গ্রুপ টাস্ক হয়, ইন্ডিভিজুয়াল অবস্টেকেল থাকে, মানে ফিজিক্যাল টাস্ক হয়, কিছু অবস্টেকেল ক্রস করতে হয়, ইন্টারভিউ হয়। ফিফথ ডেটে কি হয়, দ্য ফাইনাল অ্যাসেসমেন্ট ইজ ডান বাই এ প্যানেল অফ অ্যাসেসর হু উইল এক্সামিন দ্য ওভারঅল পার্সোনালিটি অফ দ্য ক্যান্ডিডেট। Following this, the result will be announced and the selected candidate will undergo a medical examination at a military hospital.
যেটা তোমাকে বললাম আমি। মাই এক্সপিরিয়েন্স কি, এসএসবি হচ্ছে কাইন্ড অফ লাইক এমন একটা জায়গা যেখানে কিন্তু তোমার অনেক কিছু, তোমার কনফিডেন্স থেকে স্টার্ট করে, তোমার পেশেন্স লেভেল থেকে স্টার্ট করে, অফিসের লাইক কোয়ালিটিসের মধ্যে অনেক কিছু পড়ে, সব কিছু কিন্তু টেস্ট করা হবে। এলাহাবাদের যদি আমি এসএসবির একটা এক্সাম্পল দিই, আমরা যেদিন গেছিলাম এলাহাবাদে, জেনারেলি আমরা বিকেলে দুপুরের দিকে আমরা এমসিও থাকে, মুভমেন্ট কন্ট্রোল অফিস থাকে, ঠিক আছে। এলাহাবাদ স্টেশনে তোমরা যদি যাও 1 নম্বর প্ল্যাটফর্মে দেখবে এমসিও রয়েছে, মুভমেন্ট কন্ট্রোল অফিস। এমসিওতে তোমাদের রিপোর্ট করতে হয়। এলাহাবাদ স্টেশন থেকে এসএসবির দূরত্ব মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার, ওখানে যে এসএসবি সেন্টার আছে সেখানে মুভমেন্ট কন্ট্রোল অফিসে তোমাদের দুপুর 12টা থেকে 1টার মধ্যে রিপোর্ট করতে হয়, যেদিন তোমাদের এসএসবি ডেট থাকে তার আগের দিন, ঠিক আছে, রিপোর্টের ডেট আর রিপোর্টিং ডেট। রিপোর্ট করার পরে এখান থেকে তোমাদের আর্মির যে বড় বড় ট্রাকগুলো থাকে 4x4 ট্রাক, সেখানে করে তোমাদের লাগেজ সহ তোমাদেরকে নিয়ে যাওয়া বা বাসে করে জেনারেলি নিয়ে যাওয়া হয় এসএসবি সেন্টারে। এসএসবি সেন্টারে যাওয়ার পরে তোমাদের রিপোর্টিং হয়, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, প্লাস তোমাদের কিছু কার্ড মতো দেওয়া হয়, ওখানকার যে কিছু স্পেসিফিক তোমাদের গ্রুপ টাস্কের একটা কার্ড দেওয়া হবে এসএসবি ইন্টারভিউ, সেই কার্ডটা তোমাদের যত্ন করে রাখতে হয়। আমি তোমাদের কার্ডটা একটা ইউটিউব শর্টসে শেয়ার করব, ঠিক আছে। এবং এই ইন্টারভিউ সিডিএসের যে এক্সাম রয়েছে সেটা ক্র্যাক করলে কিন্তু বাড়িতে তোমার অফার লেটার বা বলতে পারো ইন্টারভিউ লেটার কিন্তু আসে, যেটা কিন্তু আমার ইউটিউবের শর্টসে কিন্তু শেয়ার করা রয়েছে। আমার অনেকগুলো অফার লেটার রয়েছে আমার কাছে, যেটা হচ্ছে ইন্টারভিউ লেটার, সেগুলো কিন্তু তোমার বাড়িতে বাই পোস্ট আসে, ঠিক আছে, গভর্নমেন্টের তরফ থেকে। সিডিএসের রিটেন এক্সাম ক্লিয়ার করলে কি হয়, তারপরে তোমাকে চুজ করতে হয় ওয়েবসাইটে গিয়ে, মানে প্রথম থেকে স্টেজটা বলি, সিডিএস তুমি দিলে, এক্সামিনেশন দিলে, রিটেন দিলে, কিছুদিন পর 15-20 দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, 1 মাসের মধ্যে রেজাল্ট যদি ক্লিয়ার করো, তারপরে আর্মির ওয়েবসাইটে গিয়ে তোমাকে এসএসবি সেন্টার সিলেক্ট করতে হয় যে কোন সেন্টারে তুমি এসএসবি দেবে। সেটা সিলেক্ট করার পরে তোমাকে অনেক ক্ষেত্রে সিলেক্ট করতে দেয়, কিছু কিছু ক্ষেত্রে সিলেক্ট করতে দেয় না। সিলেক্ট হয়ে গেল তোমার, তারপরে তোমার বাড়িতে কিন্তু যে ইন্টারভিউ লেটার সেটা আসে, সেটা নিয়ে তোমাকে কিন্তু এসএসবি সেন্টারে যেতে হবে। তো তুমি গেলে প্রথম দিন এমসিওতে গিয়ে স্টেশনে গিয়ে করলে, এলাহাবাদের ক্ষেত্রে এক্সাম্পল বলছি, বিভিন্ন সেন্টারে কিন্তু ডিফারেন্ট এক্সাম্পল হবে, ঠিক আছে। তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে এসএসবি সেন্টারে। এসএসবি সেন্টারে যাওয়ার পরে সেদিন ডকুমেন্টেশন হওয়ার পরে বিকেল দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু সবাই নিজের রুম রয়েছে, নর্মাল রুম থাকে, একটা বড় রুম থাকে, খুব সুন্দর অ্যাকোমোডেশন থাকে, খুব ক্লিন থাকে, আর্মির যেরকম ডিসিপ্লিন হয় প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিনের চিহ্ন তোমরা দেখতে পাবে। এবং সেখানে গিয়ে থাকার পরে পরের দিন সকাল কিন্তু 4টের সময় উঠে যেতে হয়। 4টে উঠে মোটামুটি 5টার মধ্যে রেডি হয়ে 6টা থেকে কিন্তু আমাদের যে হল রুম রয়েছে সেখানে বসি ওয়াইআর কিন্তু স্টার্ট হয়ে যায়। অনেকক্ষণ ওয়েট করাবে ওরা, তোমার সাইকোলজিক্যাল টেস্ট নেবে। সকাল 4টের সময় তোমাকে ব্রেকফাস্ট করিয়ে কিন্তু 4টে-5টার মধ্যে ব্রেকফাস্ট করিয়ে কিন্তু 6টা থেকে তোমাকে 10টা অবধি বসিয়ে রাখবে। তারপরে ওয়াইআর হবে, তারপরে ওয়াইআর হওয়ার সাথে সাথেই 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা রেস্ট দিয়ে কিন্তু পিপি হবে, পিকচার পারসপেকশন টেস্ট হবে, তারপরে সাথে সাথে ডিটি হবে, ডেসক্রিপশন টেস্ট হবে। এটা কিন্তু মোটামুটি ফার্স্ট হাফের মধ্যে অর্থাৎ 12টা থেকে 1টার মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। তারপরে তোমাদের ওয়েট করতে হবে, রেজাল্ট ওরা বার করবে। মোটামুটি ইভিনিংয়ের মধ্যে 3টে-4টের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়। যারা কোয়ালিফাই করলে তো গেল হলো, যারা কোয়ালিফাই করলে না তাদেরকে লাঞ্চ প্রোভাইড করে ওরা, ওদের ক্যাফেটেরিয়াতে লাঞ্চ, ফ্রি অফ লাঞ্চ। আর যারা কোয়ালিফাই করলে তারাও লাঞ্চ করে, বা তারা একটু চিল থাকে, একটু ঘুরলো ফিরলো আশেপাশটা, বা টোটাল যে এসএসবি সেন্টার আছে সেটা একটু দেখলো। দেখে যারা কোয়ালিফাই করলো না স্টেজ 1 তারা কিন্তু ওখান থেকে লাগেজ নিয়ে বেরিয়ে গেল। যারা কোয়ালিফাই করলো তারা সেদিন খেয়ে দিয়ে আরাম করে বিকেলবেলা ব্যাডমিন্টন খেলে, স্পোর্টস অনেক কিছু আছে, নিজেদের মতো এনজয় করে পরের দিন সকাল থেকে স্টেজ 2 এর জন্য প্রিপারেশন নিল। পরের দিন সকাল ভোরবেলা থেকে কিন্তু স্টেজ 2 স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে এক্সপিরিয়েন্স। প্রথম ভোরবেলায় তোমাদের জেনারেলি ফিজিক্যাল টাস্ক হবে, ফিজিক্যাল টাস্কের পরে গ্রুপ টাস্ক হবে, গ্রুপ টাস্কের পরে হচ্ছে অবস্টিক্যাল টাস্ক হবে, তারপরে পরের দিন তোমার হচ্ছে জিডি হবে, লাস্টের দিন তোমার হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ হবে, পিআই হবে, অনেক কিছু কিন্তু হয়। পরপর 3 দিন ধরে কিন্তু তোমার চলবে, 4 দিন ধরে অলমোস্ট কিন্তু তোমার এটা চলবে, ঠিক আছে। লাস্টের দিন গিয়ে তুমি রেজাল্ট পাবে। রেজাল্টের পরে 1 দিন 2 দিন ওয়েট করে ওখানেই থাকতে হবে তোমাকে। যদি বললাম যে ওখানে মেডিকেল ফ্যাসিলিটি থাকে, যেরকম এলাহাবাদে মেডিকেল ফ্যাসিলিটি ওখানেই রয়েছে, আর্মি হসপিটাল কাছাকাছিই আছে, ওইখানে থাকতে দেবে। 7 টু মোটামুটি 5 to 7 ডেজ লাগে মেডিকেলের জন্য, ওখানেই থাকবে এবং তোমার মেডিকেল কিন্তু হয়ে যাবে। মেডিকেল হওয়ার পরে তুমি বাড়ি চলে যাবে, তারপরে ওরা ফাইনাল রেজাল্ট তোমাকে দিল, তুমি তারপরে যে প্রসিডিওর রয়েছে সেটা করলে। মেডিকেলের পরের প্রসিডিওর আমি জানি না, কারণ আমি তারপরে আর যাইনি, মেডিকেল অবধি আমি লাস্ট গেছিলাম, ঠিক আছে। দিস ইজ দ্য লাস্ট প্রসিডিওর এন্ড। এইটা হলো ওভারঅল এসএসবি এক্সপিরিয়েন্স, এটা এলাহাবাদের এক্সপিরিয়েন্স। এবার কাপুরথালার ক্ষেত্রে কি হয়, কাপুরথালার ক্ষেত্রে যেটা, কাপুরথালা পাঞ্জাবে রয়েছে, এবং তোমাদের যেটা হয় যে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য কিন্তু যখন প্রথমবার যাচ্ছ, যদি পার্মানেন্ট কমিশনের জন্য যাও তাহলে একবার দেবে, আর শর্ট সার্ভিস কমিশনের জন্য একবার দেবে। মানে এমন নয় তুমি পার্মানেন্ট কমিশন মানে আইএম এর জন্য তুমি পরপর 2বার ইন্টারভিউতে গেলে 2বারই তোমাকে কিন্তু যাতায়াতের টাকা ওরা দেবে না। যাতায়াতের টাকাটা জেনারেলি একটা অ্যাকাউন্ট ফিল আপ করতে হয়, ওখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়, টিএ ফর্ম বলে, ট্রাভেলিং অ্যালাউয়েন্স। সেটা ফিল আপ করার পরে কিন্তু মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে তোমার যে অ্যাকাউন্ট আছে সেটাই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে।
2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু তোমার যে অ্যাকাউন্ট আছে সেটাই কিন্তু আমাদের ট্রাভেলিং অ্যালাউন্স যেটা রয়েছে সেটা কিন্তু কি হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের চলে যাবে। ঠিক আছে, 2 থেকে 3 মাসের মধ্যে ট্রাভেলিং অ্যালাউন্স আমি অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাব। শর্ট সার্ভিস কমিশনের ক্ষেত্রেও সেম, অর্থাৎ ওটি এর জন্য তুমি একবার গেলে ওটি এর জন্য কিন্তু তোমাকে একবারই এরা ট্রাভেলিং অ্যালাউন্স দেবে, এবং সেটা তোমার যে স্টেশন রয়েছে, নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেখান থেকে সার্ভিস সিলেকশন বোর্ডের যে নিয়ারেস্ট স্টেশন সেখানের বেস ফেয়ার তোমাকে কিন্তু ফেরত দেওয়া হবে, অর্থাৎ ট্রেনের যে ফেয়ার তার থেকে ওই জিএসটি ফিএসটি বাদ দিয়ে যে ফেয়ারটা থাকে সেটাকে বেস ফেয়ার বলা হয়। ঠিক আছে, সেটা কিন্তু ফেরত দেবে। কাপুরথালার ক্ষেত্রে যেটা হয়, কাপুরথালা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। কাপুরথালায় এমসিও বলে কিছু নেই সেরকমভাবে, কাপুরথালার নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে কাপুরথালা স্টেশনই রয়েছে। বাট আমি যখন এসএসবি দিয়েছিলাম তখন করোনা চলছিল বলে ওখানকার লোকাল ট্রেন বন্ধ ছিল, তো আমি জলন্ধর অব্দি গেছিলাম, জলন্ধর থেকে আমাদের বাসে করে আমরা কাপুরথালা গেছিলাম। এবার তখন একটু কড়াকড়ি বেশি ছিল, মানে জেনারেলি এসএসবি যেদিন হয় তার আগের দিন আমরা রিপোর্ট করি, কিন্তু যেটা করোনা চলছিল বলে এসএসবির দিনই সকালবেলা আমাদের রিপোর্ট করতে হতো। তো কাপুরথালায় আমরা গিয়ে একটা গুরুদ্বারায় ছিলাম, অলমোস্ট ফ্রি অফ কস্টে গুরুদ্বারায় একটা ছিলাম, গুরুদ্বারা সার্ভিস সেন্টারের পাশেই, খুব ছোট্ট একটা সার্ভিস সেন্টার। সেখানে গিয়ে গুরুদ্বারা থেকে পরদিন ভোরবেলা 6টার সময় কিন্তু আমরা রিপোর্ট করেছি, এবং তারপরে অ্যাজ ইউজুয়াল যেটা হয়েছে সেটা হয়েছে। ঠিক আছে, আমার এই দুটো জায়গাতে আমি দিয়েছি। এলাহাবাদে আমি 3বার দিয়েছি এসএসবি, এবং কাপুরথালায় কিন্তু 2বার দিয়েছি। ঠিক আছে, এলাহাবাদে আমি 3বার দিয়েছি, আর কাপুরথালায় কিন্তু আমি 2বার দিয়েছি। এই দুটো কিন্তু এক্সপিরিয়েন্স হলো আমার। আর এক্সামিনেশনের এক্সপিরিয়েন্স আমি আরও তোমাদের সাথে ডিসক্রাইব করব, চ্যানেলের সাথে যুক্ত থেকো। এই রিগার্ডিং যে কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, অথবা আমার কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানেও কিন্তু তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কোয়ারিজ। আশা করি ভালো লাগলো, তোমাদের ইন্সপিরেশন হলো জিনিসটা দেখে। বি ইন্সপায়ার্ড, যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও, হার্ড অ্যান্ড সোল প্রিপারেশন নাও, ইউল গেট ইট। যে কোনো রকম হেল্পের জন্য আমি কিন্তু আছি রিগার্ডিং এই এক্সামিনেশন। থ্যাংক ইউ।